আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি ক্রাইম থ্রিলার মালায়ালাম মুভি। এমন একটা সিরিয়াল কিলার যে কিনা পুরো ৩০ বছর ধরে একের পর এক স্বামীর সামনেই বউকে ধর্ষণ করে হত্যা করে আসছে, কিন্তু পুলিশ কোনো প্রমাণ না পেয়ে খুনিকে ধরতে পারছে না। এর থেকেও আর শকিং ব্যাপার এটা, যখন পুলিশ খুনিকে আইডেন্টিফাই করে তখন মাথা হ্যাং হয়ে আপনার মনে হতে থাকবে তাহলে এতদিন খুনগুলো এই করে আসছিল। আর তার থেকেও শকিং ব্যাপার এটা, যখন সেই খুনি খুনগুলো কি কারণে করেছে সেটা পুলিশদের কাছে খুলে বলে। এক কথায় মুভিটা আপনাকে পুরোটা সময় স্ক্রিনের সামনে আটকে রাখবে আর আপনি বলতে বাধ্য হবেন এটা কি দেখলাম। তাই আর বেশি পেশাল না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করছি। মুভির শুরুতেই আমাদের লাচ্চি নামের একটা মেয়েকে দেখানো হয় যে কিনা ডান্স করে রাতের অন্ধকারে গাড়িতে করে বাড়ি ফিরল। তো লাচ্চি বাড়িতে ফিরে তার কাপড় ঠিক করছিল, হঠাৎই লাচ্চি কারোর উপস্থিতি টের পেয়ে পিছনে তাকাতেই ভয় পেয়ে যায়। আর সিন পরের দিন সকালে আসলে দেখি লাচ্চির বান্ধবী রানী লাচ্চির বাড়িতে এসেছে, কিন্তু সেখানে এসে দেখতে পায় লাচ্চি এমনভাবে পড়ে আছে, লাচ্চির কোনো সারা শব্দ নেই। রানী আরো খেয়াল করে লাচ্চিকে মারার পর খুনি লাচ্চির গলায় মালা পরিয়ে রেখে গেছে। রানীর সাথে সাথে দৌড়ে সেখানকার থানায় আসে বিষয়টা জানানোর জন্য, বাট রানীরা নিচুজাত হওয়ায় সেখানকার পুলিশেরা রানীর কোনো কথা না শুনে রানীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় থানা থেকে। এই রানীকে এবং তার বান্ধবী লাচ্চিকে কেন খুনি খুন করলো সেটা লাস্টে জানতে পারবেন, আর যখন জানতে পারবেন তখন শির তাড়া দিয়ে ঘাম ঝরে পড়বে। তো এই ঘটনার পর সিন বেশ কিছুদিন পরে একটা নিউজ চ্যানেলের অফিসে আসে, যেখানে আমরা সান্ধ্যা নামের এই মেয়েটাকে দেখতে পাই, যেই চ্যানেলে গত 4 বছর ধরে নিউজ পড়ে শোনায়। যেমন আজকেও সান্ধ্যা লাইভ টেলিকাস্টে দর্শকদের একটা কেস পড়ে শোনাচ্ছিল, কিন্তু ডিরেক্টরের সান্ধ্যার গুছিয়ে বলাটা পছন্দ হচ্ছিল না, কারণ চ্যানেলের মালিক এবং ডিরেক্টর চায় সান্ধ্যা যেন অনেক কম সময়ের মধ্যে একটা খবরকে অনেকটা মাসলা অ্যাড করে পাবলিকদের শোনায়। কিন্তু সান্ধ্যার উদ্দেশ্য দর্শকদের কাছে, আর তাই যখন সে ডিরেক্টর অনুযায়ী স্ক্রিপ্ট পড়ছিল না তখন চ্যানেলের মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং সান্ধ্যা একটা পর্যায়ে জব রিজাইন দিয়ে দেওয়ার জন্য অফিস থেকে বের হয়ে যায়। এরপর সান্ধ্যা তার বান্ধবী ববির সাথে একটা কফি শপে আসে, আর এই বান্ধা এই কফি শপের মালিক অমর। আর অমর সান্ধ্যার বয়সের থেকে 2 বছরের ছোট হলেও তারা একে অপরকে ভালোবাসে। অমর সান্ধ্যার বয়ফ্রেন্ড, এবং অমর আর সান্ধ্যা কিছুদিনের মধ্যেই একে অপরকে পারিবারিকভাবে বিয়েও করতে চলেছে। তো অমর সান্ধ্যার থেকে জানতে চায় সে এখন কি করবে ভাবছে। সান্ধ্যা তখন জানায় সে পডকাস্ট শুরু করার ডিসিশন নিয়েছে। এটা শুনে ববি তো সেই খুশি হয়, কারণ ববির ওই চ্যানেলের চাকরি করতে করতে বোরিং ফিল হওয়া শুরু হয়েছে। তাই সেও সান্ধ্যার পডকাস্টে নিউজ কালেক্ট করার জন্য সান্ধ্যার সাথে যোগ দিতে চায়। তো এরপর জরুরি একটা কাজের কথা বলে ববি বাসায় চলে যায়, আর এরা তখন দুষ্টু মিষ্টি গল্পে ব্যস্ত হয়ে পড়ে। তো সিন পরের দিন সকাল আসতে দেখি সান্ধ্যারা সপরিবারে অমরের বাসায় এসেছে বিয়ের 3 তারিখ ঠিক করতে। তো খুশি খুশি দুই পরিবারই বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর পরের মাসেই তাদের বিয়েটা পাক্কা করে। তো এরপর সেখান থেকে সান্ধ্যার পরিবার বাড়ি ফেরার সময় হঠাৎই একটা মহিলা তাদের গাড়ির সামনে এসে পড়ে। মহিলাটা সান্ধ্যাকে দেখে অনেকটা ঘাবড়ে গিয়ে বলে, ম্যাডাম জলদি চলুন, আমি ববি ম্যাডামের বাসার কাজের লোক, ববি ম্যাডামের কিছু একটা হয়ে গেছে। এই কথা শুনে সান্ধ্যার সাথে সাথে সেই মহিলার সাথে ববির বাড়িতে আসে। সেখানে এসে দেখতে পায় ববি সহ আরো একটা ছেলেকে কেউ নির্মমভাবে হত্যা করেছে। ববি আর এই ছেলেটার মৃত্যু দেখে সেখানকার সবাই বিস্মিত হয়ে যায় যে এতটা নির্মমভাবে এভাবেও কেউ কাউকে খুন করতে পারে। একটু পর ফরেন্সিক টিম সহ ইন্সপেক্টর রাজীব সেখানে আসে কেসটাকে তদন্ত করার জন্য। রাজীব ববির বিছানায় ফুল ছিটানো দেখে বুঝতে পারে ববি তার বয়ফ্রেন্ডের সাথে রাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, আর সেই সময় কেউ এসে তাদেরকে হত্যা করেছে। মুহূর্তের মাঝেই খবরটা ব্রেকিং নিউজে টেলিকাস্ট হতে শুরু করে। ইন্সপেক্টর রাজীব আর ইরফান ববির বিষয়ে জানার জন্য ববির অফিসে আসে, কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করার পরও তেমন কোনো ক্লু বের করতে পারে না। অন্যদিকে ববির সাথে কাটানো মুহূর্তগুলো সান্ধ্যার মনে পড়তে থাকলে সান্ধ্যা পুরো ইমোশনাল হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়, বাট পুলিশ খুনিকে আইডেন্টিফাই করার মতো তেমন কোনো ক্লু বের করতে পারে না। অন্যদিকে সান্ধ্যা ববির মৃত্যুটা কিভাবে হলো সেটা বের করার জন্য পডকাস্ট স্টার্ট করে, আর সেই পডকাস্টের প্রথম দিনেই ববির কেসটাই দর্শকদের বলতে থাকে। সে বলে, আমি জানতাম ববিকে আমি অনেক কাছ থেকে চিনি, বাট আজ পর্যন্ত ববির বয়ফ্রেন্ড সম্পর্কে ওর কাছ থেকে আমি জানতে পারিনি। ববি আর ওর বয়ফ্রেন্ডকে যে হত্যা করেছে সে প্রথমে ববির বয়ফ্রেন্ডকে মেরেছে এবং তারপর ববিকে ধর্ষণ করে হত্যা করেছে, এবং এতটা ভয়ানকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সেটা কল্পনারও বাহিরে। এবং ববির বাসায় অনেক দামি কিছু থাকার পরও সেই খুনি শুধু ববির গলার একটা চেন নিয়ে গেছে,
পুলিশদের ওয়াচম্যানের উপরে সন্দেহ হয়েছে। আর পুলিশ ওয়াচম্যানের বউকে জিজ্ঞাসাবাদ করে এটা বুঝতে পেরেছিল এই খুনগুলো একতরফা ভালোবাসার কারণে হয়নি। যে খুনটা করেছে সে অনেক ভাবনা চিন্তা ও প্ল্যান করে মার্ডারটা করেছে। পুলিশ কিছুদিন ওয়াচম্যানের উপরে নজর রাখলে দেখতে পায় ববির চেনটা সেই ফ্ল্যাটের ওয়াচম্যান একটা দোকানে বিক্রি করতে যাচ্ছে। তখনই তাকে ধরতে গেলে ওয়াচম্যান পালাতে থাকে, কিন্তু শেষমেশ পুলিশ ওয়াচম্যানকে ধরে ফেলে। যতটুকু ঘটেছে ততটুকুই দর্শকদের জানিয়ে সান্ধ্যা আজকের পডকাস্ট শেষ করে। সিন পরের দিন সকাল আসলে ব্রেকিং নিউজে বলতে থাকে পুলিশ ববির মৃত্যুর কেসটা সলভ করে ফেলেছে। ববি আর ববির বয়ফ্রেন্ডকে যে হত্যা করেছে সে আর কেউ না, ববির ফ্ল্যাটের ওয়াচম্যান জগলু। আর সেটা করেছে শুধুমাত্র একটা স্বর্ণের চেনের জন্য। পরের দিন সান্ধ্যা পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল, এমন সময় একটা অপরিচিত লোক সান্ধ্যাকে কল করে। সান্ধ্যা ফোনটা রিসিভ করলে লোকটা ফ্যাসফ্যাসে গলায় বলে, তুমি ববির মৃত্যুর ব্যাপারে পডকাস্টে যেটা বলেছিলে সেটার কাহিনী তো ভালো লেগেছিল, বাট তুমি আর পুলিশ যাকে দোষী ভেবে আটক করেছো সেটা আমার একদম ভালো লাগেনি, কারণ তোমরা আসল দোষীকে তো ধরতেই পারোনি। ঠিক আছে, আমি তোমাদেরকে আমাকে ধরার জন্য আরেকটা সুযোগ করে দিচ্ছি। আজ রাতের অন্ধকারে আমি আরেকটা মেয়েকে হত্যা করতে চলেছি, দেখি তুমি আর তোমার পুলিশ আমাকে কিভাবে ধরতে পারো। সান্ধ্যার সাথে সাথে পুলিশ স্টেশনে এসে ইন্সপেক্টর রাজীবকে সেই খুনির কল রেকর্ডটা শোনালে রাজীব সাথে সাথে সেই ফোনের লোকেশন ট্র্যাক করে সেদিকে যেতে থাকে। ইন্সপেক্টর রাজীব আর ইরফান সেই লোকেশনে এসে আবার সেই নম্বরে কল করলে একটা মহিলা সেই কলটা রিসিভ করে। রাজীব মহিলাটাকে জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারে সেই খুনি এই মহিলাটার থেকে ফোনটা নিয়ে সান্ধ্যাকে কল করেছিল, এবং মহিলাটাও সেই লোকটার চেহারাটা ঠিকঠাকভাবে দেখতে পায়নি, মানে খুনি তাদের থেকেও এক ধাপ এগিয়ে। পরদিন সকালে একটা গ্রাম থেকে সুমতি নামের একটা মহিলা সান্ধ্যাকে কল করে বলে সে ববের বিষয়ে তার পডকাস্টটা শুনেছে এবং সামনাসামনি এই বিষয়ে তাকে কিছু জানাতে চায়। সান্ধ্যা পরের দিন অমরকে নিয়ে সুমতির গ্রামে আসে। সুমতি সান্ধ্যাকে বলে ববির সাথে যেটা হয়েছে সেটা কিছু বছর আগে তার সাথেও হয়েছে। সেদিন পুরো দিন আমি বাড়ির বাহিরে থাকার পরে সন্ধ্যায় বাড়িতে ফিরেছিলাম। আমার স্বামী কাজের জন্য সেই দিন রাতে বাইরে ছিল। হঠাৎ আমার ছেলেটা কেঁদে ওঠায় আমি আমার বাচ্চার কাছে গিয়েছিলাম, কিন্তু তখনই হঠাৎ একটা লোক এসে আমাকে জোর করে ধর্ষণ করেছিল। ধর্ষণ করার সময় জোর করে লোকটা আমার গলায় ঘোঘর ও চুলে ফুল লাগিয়ে দিয়েছিল, কিন্তু ধর্ষণ করার পর যখন আমাকে মারতে যাবে তখন আমার বাচ্চাটা অনেক জোরে চিল্লিয়ে উঠেছিল, আর তাই সেদিন ভয়ে আমাকে না মেরে লোকটা পালিয়ে গিয়েছিল। অমর তখন বলে তাহলে আপনি পুলিশে কেন কমপ্লেন করেননি? সুমতি বলে যখন ব্যাপারটা আমি আমার স্বামীকে জানালাম তখন আমার স্বামী আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছে। যখন নিজের স্বামী আমাকে ছেড়ে দিল সেখানে পুলিশ আর কি করতে পারতো? আর হ্যাঁ, এখানে আরো অনেক মেয়ের সাথে একই ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ তাদেরকেও কোনো সাহায্য করতে পারেনি। এখন আমি শুধু আমার ছেলে বসের জন্য বেঁচে আছি। সবকিছু শোনার পর সান্ধ্যা অমরের সাথে সুমতি যে গ্রামে থাকতো সেখানে গিয়ে সেখানকার একটা হোটেলে ওঠে। এরপর সান্ধ্যা ইন্সপেক্টর রাজীবকে কল করে এবং তার থেকে একটা হেল্প চায়। সুমতি যে জেলায় ছিল সেই জেলায় 20 বছর আগে যতগুলো মেয়েকে ধর্ষণ করে মেরেছিল সেই কেসের ফাইলগুলো কালেক্ট করে দিতে বলে। পরের দিন রাজীব ডিটেলস গুলো কালেক্ট করে দিলে সান্ধ্যা কেস ফাইলগুলো ঘেটে প্রতিটা ভিকটিমের অ্যাড্রেসে যায় এবং সেই ভিকটিমগুলোর মর্মান্তিক কাহিনী শুনে অনেকটা অবাক হয়ে যায়। তাই সেই দোষীকে খুঁজে বের করার জন্য কেসটা আরো জোরালোভাবে স্টাডি করতে শুরু করে। এরপর সেই স্টাডি করে ললিতা নামের একটা মেয়েকে সিলেক্ট করে এবং সে পরের দিনই ললিতাকে জিজ্ঞাসা করার জন্য ললিতার বাড়িতে আসে। আসলে সেই সেম ঘটনা ললিতার সাথেও ঘটেছিল, কিন্তু ললিতা পুরনো নরক যন্ত্রণার মতো স্মৃতিগুলো আর মনে করতে চায় না। তাই সে সান্ধ্যাকে জানিয়ে দেয় সে এই সম্পর্কে কিছু বলতেই পারবে না। কিন্তু সান্ধ্যার পডকাস্ট শুনে ললিতার মামা চক্রবর্তী নিচে এসে তখন সেই বিষয়ে কথা বলতে চায়। চক্রবর্তী সান্ধ্যাকে ললিতার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললে সান্ধ্যা অনেকটা অবাক হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় তার পডকাস্টে ললিতার বিষয়টাও তুলে ধরবে। তো এরপর সে হোটেলে ফিরে আসলে অমর তাকে কল করে। সান্ধ্যা তখন অমরকে জানায় সে কাল বাসায় ফিরবে। তো এরপর সে ঘুমিয়ে পড়লে একটা দুঃস্বপ্নে সান্ধ্যার ঘুম ভেঙে যায়। তখনই কেউ বাহির থেকে তার জানালায় ঢিল মেরে জানালাটা ভেঙে ফেলে। সান্ধ্যা অনেকটা ভয় নিয়ে সেই ফাঁকা দিয়ে তাকালে দেখে মুখোশ পরা একটা লোক বাহিরে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু লোকটা সান্ধ্যাকে কিছু না করে সেখান থেকে কেন জানি চলে যায়। সান্ধ্যা পরের দিন বাড়িতে ফিরে আসে। রাতের বেলায় সে আবার ববির বিষয় নিয়ে পডকাস্ট স্টার্ট করে। সে দর্শকদের বলে আজ আমি আপনাদের ববির কেসের সাথে রিলেটেড আরো কিছু ঘটনা তুলে ধরবো। ববির কেস স্টাডি করার জন্য আমি গোদাবাড়ি জেলায় গিয়েছিলাম। আমি ওখানে গিয়ে ওখানকার কিছু কেস ফাইল পড়ে ভিকটিমদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেটা হলো এতদিন ধরে খুনি যাদের যাদের সাথে ওইসব করেছে তারা আজ পর্যন্ত সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।
আমি যখন ভিকটিম ললিতার সাথে কথা বলতে গিয়েছিলাম তখন ললিতা আমাকে কিছু না জানালেও ললিতার মামা চক্রবর্তী আমাকে যেটা জানিয়েছে সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দিনটা ছিল সেই দিন দেওয়ালের দিন। ললিতা বাসায় একা ছিল। সেই সময় সেই খুনি তার বাসায় ঢুকেছিল এবং দুম করে ললিতার গলা চেপে ধরেছিল। ঠিক সেই সময় ললিতার হাজব্যান্ড রাজেশ বাসায় ফিরেছিল। সে ললিতাকে ভেতরে না পেয়ে যখন বাইরে এসে খুঁজছিল তখন সেই খুনি ললিতাকে ছেড়ে দিয়ে দুম করে রাজেশের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে এবং রাজেশকে হত্যা করে তার গলায় ঘুঙুরের মালা পরিয়ে ললিতাকে ধর্ষণ করতে শুরু করে এবং ললিতার শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় খুনি মনে করেছিল ললিতা মারা গেছে। আর তাই ললিতার চুলে ফুলের মালা পরিয়ে রাতের অন্ধকারে সে চলে যায়। সান্ধ্যা বলে, আর এটার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো ববিকে যে ধর্ষণ করে হত্যা করেছে সে 20 বছর আগেও ললিতার হাজবেন্ডকে মেরে ললিতাকে ধর্ষণ করেছিল। তার মানে খুনি এই সব কিছু অনেক আগে থেকেই প্ল্যান করে করে আসতেছে। সান্ধ্যা বলে, এটা তো বোঝা যায় খুনি একটা জানোয়ার, অন্ধকারে সাধারণ মানুষকে ধর্ষণ করে হত্যা করছে সে। আর এটাও হতে পারে সেই খুনিটাই 20 বছর পরে আবার খুন করা শুরু করেছে এবং সে আমাদের মাঝেই আছে। এই কথা শুনে পডকাস্টের সকল অডিয়েন্স বেশ ভয় পেয়ে যায় এবং রাতারাতি সান্ধ্যার এই পডকাস্টটা ভাইরাল হয়ে যায়। তার অডিয়েন্স 5 মিলিয়নের উপরে ছাড়িয়ে যায় এবং সকলেই খুনিকে চিহ্নিত করার জন্য কেসটা সান্ধ্যাকে স্টাডি করাটা চালিয়ে যেতে বলে। সান্ধ্যা এবার একটা ডিসিশন নেয়, যে যে মেয়েগুলোর সাথে ওই খুনি অন্যায় করেছে তাদেরকে এক করে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করতে বলে ইন্সপেক্টর রাজীবকে। সে এটাও রাজীবকে বলে যে তার মনে হচ্ছে তার করা পডকাস্টটা খুনি প্রতিনিয়ত শুনতেছে আর এটা করলে তারা খুনিকে চিহ্নিত করেও ফেলতে পারে। সান্ধ্যার এই সিদ্ধান্তে রাজীবও রাজি হয়ে যায়। পরের দিন রাজীব সান্ধ্যার কথা অনুযায়ী প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। সান্ধ্যা কনফারেন্সে বলে, এই প্রেস কনফারেন্স শুধু ববির কেসের জন্য নয়, এই প্রেস কনফারেন্সটা সেই সব মেয়েদের জন্য যেই খুনি তাদের সারা জীবনটা নরকে পরিণত করে দিয়েছে। আর সেই সিরিয়াল কিলার আর কেউ না, আমাদের মধ্যে আছে। তাই আমি আপনাদের এমন দুজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দিব যে অন্যায়টা তাদের সাথে 20 বছর আগে ঘটেছে। আসলে সান্ধ্যা সুমতি ও ললিতা নামে সেই মহিলাদেরকে তুলে ধরবে, যাতে সুমতি আর ললিতা তাদের জীবনের কাহিনীটা পাবলিক প্লেসে তুলে ধরলে যে যে মেয়েগুলোর সাথে অন্যায় হয়েছে তারাও যেন একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ললিতা আর সুমতি সান্ধ্যার প্রেস কনফারেন্সে প্রথমে আসতে চাইলেও মান সম্মান আর পুরনো স্মৃতির ভয়ে তারা আসতে চায় না। আর যার ফলে প্রেস কনফারেন্সের সকলেই সান্ধ্যার উপরে আঙুল তুলতে শুরু করে, কারণ তার কারণেই মন্ত্রী মিনিস্টারদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। তারা সকলেই সান্ধ্যাকে অপমানজনক কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে থাকলে সান্ধ্যা অপমানে মাথা নিচু করে ফেলে। ঠিক তখনই রানী আর লাচ্চি নামের দুজন মহিলা আসে সেখানে। মনে আছে মুভির প্রথমে সেই খুনি সেদিন রাতে লাচ্চিকে ধর্ষণ করার পর লাচ্চিকে হত্যা করেছিল এবং তারপরের দিন রানী লাচ্চির বাড়িতে এসে লাচ্চিকে মৃত দেখেছিল। এই তো, কিন্তু সেদিন কিছুটা অন্য ঘটেছিল। কি ঘটেছিল এখনই জানতে পারবেন। তো লাচ্চি আর রানীর উপস্থিতিতে আমার কনফারেন্স স্টার্ট হয়। তো লাচ্চি বলে, আমরা গঙ্গাবরম নামের একটা গ্রামে থাকতাম। প্রতি বছরই সেই গ্রামে একটা মেলা হয় আর সেই মেলাতে লোকের সমাগম করার জন্য নাচের আয়োজন করা হতো। বরাবরের মতো সেবারও মেলাতে আমাদের নাচানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেদিন নাচ গান শেষে চিন্না বাবু আমাকে ওনার সাথে রাত কাটানোর জন্য জোর করে ওনার বাসায় নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সময়ে এমআর সাহেব তখন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছিল। এমআর সাহেবের উপর ভরসা করে আমরা ওনার গাড়িতে উঠেছিলাম। উনি আমাকে আমার বাড়িতে তো রেখে এসেছিল, বাট রানীকে জোর করে ওনার সাথে নিয়ে গিয়েছিল রাত কাটানোর জন্য। এরপর সেদিন রাতে যখন আমি বাড়িতে ফিরে কাপড় পাল্টাচ্ছিলাম তখন হঠাৎই সেই খুনি আমাকে ধর্ষণ করে। এরপর যখন খুনি মনে করেছিল আমি মারা গেছি তখন সেই খুনি আমার চুলে ফুল লাগিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। যখন শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল তখন রানী এসে আমাকে বাঁচিয়েছিল। কিন্তু এই সব গল্প শোনার পর কনফারেন্সদের লোকদের মনে হতে থাকে লাচ্ছি যে গল্পটা শোনালো সেটা সান্ধ্যার সাজানো গল্প। তাই তারা লাচ্ছিকে বলে তারা সেদিন পুলিশে কেন কমপ্লেন করেনি। রানী বলে, আপনারা কি মনে করেছেন আমি পুলিশদের কাছে ব্যাপারটা বলার চেষ্টা করিনি? সেই দিন আমি থানায় গিয়েছিলাম পুলিশের কাছে কমপ্লেন করতে, কিন্তু থানার অফিসার আমার কোনো কথা না শুনে বলেছিল আমি চিন্নাবাবুর সাথে কথা বলে তোকে আরো কিছু টাকার ব্যবস্থা করে দিব, আর সেই টাকা নিয়ে চুপচাপ তুই অন্য গ্রামে চলে যাবি। লাচ্ছি বলে, আমরা দুজন নাচ গান করে আমাদের পেটের ভাত জোগাই বলে সমাজের লোক আমাদের খারাপ নজরে দেখে। আর এরপর এই বিষয়টা আমরা কাউকে জানাইনি, কারণ আমাদের মনে হয়েছিল সমাজের উচ্চ পদস্থ লোকেরা আমাদের পিঁপড়ার মতো পিষে দিবে। সান্ধ্যা তখন প্রেস কনফারেন্সদের লোকদের জানায় যে অফিসারটা রানীকে ন্যায় বিচার পেতে সাহায্য করেনি সে আর কেউ না, আমাদের এখানকার থানার বর্তমান ডিআইজি রাজমণি স্যার। এই কথা শুনে সেখানকার কেউই মানতে চায় না।
যে রাজমণি স্যার এমনটা করতে পারে না। তারা সবাই লাচ্ছি আর রানীর উপরে প্রশ্ন ছুড়তে থাকে। অন্যদিকে রাজীব সান্ধ্যাকে একটা লোকেশন পাঠায়। সান্ধ্যার সাথে সাথে সেই লোকেশনে আসতে দেখে সেই খুনি সেম প্যাটার্নে আরো এক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। এখানেও মেয়েটার বয়ফ্রেন্ডের গলায় খবর পরিয়ে খুনি হত্যা করেছে আর মেয়েটাকেও ধর্ষণ করার পর হত্যা করেছে। এই ঘটনার পর সারা দেশে এই খুনিকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেলে এই কেসটার দায়িত্ব স্পেশালি আনন্দিতা নামের এই অফিসারটাকে দেওয়া হয়। আনন্দিতা রাজীব আর সান্ধ্যার থেকে কেসের ফাইলগুলো নিয়ে পড়ার পর প্রথমেই সে রাজমণিকে থানায় ডেকে পাঠায়। আনন্দিতা রাজমণিকে বলে লাচ্ছি আর রানীকে সেদিন কেন ন্যায় বিচার পেতে সে সাহায্য করেনি। রাজমণি তখন জানায় সেদিন লাচ্ছির সাথে যেটা হয়েছে সেটা অনেক অন্যায় হয়েছে। তুমি তো জানো আমরা যাই কিছু করি না কেন সবকিছুই আমাদের উপর থেকে পারমিশন নেওয়া লাগে। যদি কোনোভাবে ওনাদের বিরুদ্ধে কেস হয়ে যেত তাহলে অপোজিশন পার্টি ওনাদের বিরুদ্ধে বদনাম লুটিয়ে ফায়দা ওঠাতো। আর তাই আমি না চাইতো উপর মহলের প্রেসারে রানী আর লাচ্ছির কেসটা ইগনোর করেছিলাম। এই সব কিছু বলে রাজমণি চলে যাওয়ার সময় সান্ধ্যাকে দেখে কিছুটা থ্রেট দিয়ে বলে এই সব কিছুর জন্য তুমি দায়ী আর এর জন্য তোমাকেই এর মূল্য চোকাতে হবে। এরপর আনন্দিতা ও রাজীব সান্ধ্যার সাথে ফরেন্সিক ল্যাবে আসে। ডক্টর সেই মেয়েটার পোস্টমর্টম করে মেয়েটার শরীরে সেই খুনির একটা চুল কালেক্ট করে দেখালে আনন্দিতা কিছুটা আশ্বাস পায়। সান্ধ্যা তখন রাজীবকে আড়ালে নিয়ে এসে বলে তারা চিন্নাবাবুর ডিএনএর সাথে সেই চুলের ডিএনএর সাথে ম্যাচ করে দেখতে পারে। এই কথা শুনে রাজীব সান্ধ্যার উপরে অনেকটা রেগে যায়, কারণ বর্তমানে চিন্নাবাবু এখন অনেক বড় নেতা। সে যদি কোনোভাবে জেনে যায় তাহলে তাদেরকে অনেক বড় মাসুল চোকাতে হবে। কিন্তু সান্ধ্যার অনেক চড়াচড়ি দিয়ে রাজীব সান্ধ্যার সাথে চিন্নাবাবুর বাড়িতে আসে। সান্ধ্যা সরাসরি চিন্নাবাবুকে বলে 1999 সালে আপনি রেপ কেসের দায়ে জেলে গিয়েছিলেন আর আমি সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। চিন্নাবাবু তখন ভিলেনি গলায় বলে হ্যাঁ আমার বিরুদ্ধে রেপ কেস তো হয়েছিল, বাট কোনো প্রমাণ আমার বিরুদ্ধে ম্যানেজ করতে না পারায় আমাকে ছেড়ে দিয়েছিল। সান্ধ্যা তখন চিন্নাবাবুকে বলে আমি মনে করেছিলাম সোজাসুজি আমাকে সকল কথার উত্তর দিবেন আপনি, কিন্তু আপনি যেহেতু এভাবে বলবেন না সেহেতু প্রেস কনফারেন্সে এই সকল প্রশ্ন আপনার দিকে তুলে ধরবো। চিন্নাবাবু তখন ঠান্ডা স্বরে বলে মনে হচ্ছে তুমি অনেক জেদি। এই বলে চিল্লিয়ে তার ওয়াইফকে সেখানে ডেকে দেখিয়ে বলে এই কেস করেছিল এবং একেই রেপ করেছিলাম আর এরপরে একেই বিয়ে করেছি। আর কি এরপর এ আমার বিরুদ্ধে কেস উঠিয়ে নিয়েছিল। কিন্তু সন্দেহ কম যায় না। সে সেখান থেকে ফিরে আসার সময় চিন্নাবাবুর ডিএনএ টেস্ট করানোর জন্য কৌশলে চিন্নাবাবুর একটা ব্রাশ চুরি করে আনে সেখান থেকে। কিন্তু চিন্নাবাবুর ডিএনএর সাথে সেই চুলের ডিএনএ ম্যাচ না করলে আনন্দিতা অনেক রেগে যায়, কারণ কোনোভাবে যদি চিন্নাবাবু জেনে যায় তাহলে তাদের খবর খারাপ করে দিবে। সে সান্ধ্যার উপর রেগে বলে সে যেন এরপর থেকে তাদের কাজের মাঝে এসে কোনো বাধা সৃষ্টি না করে। তো পরের দিনই আবার সেই খুনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে আনন্দিতাকে থ্রেট দিয়ে বলে আমি কোনো জায়গায় লুকিয়ে নেই যে আমাকে তোমাদের ধরতে কষ্ট হবে। আমি তোমাদের মতোই তোমাদের সাথে সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে তাহলে আমার অনেক রাগ উঠে যায়। আসমিও আমাকে চ্যালেঞ্জ করেছিল আর এর জন্য ওর বয়ফ্রেন্ডের সাথে আমি ওকে হত্যা করেছি। আনন্দিতা তুমি যেভাবে হোক আমাকে খুব শীঘ্র ধরার চেষ্টা করো, নাহলে খুব তাড়াতাড়ি আমি আরেকজন মেয়েকে হত্যা করতে চলেছি। আনন্দিতার সাথে সাথে নাম্বারটা ট্র্যাক করলে বুঝতে পারে এখনই ভিকটিম আসমিন নাম্বারটা ব্যবহার করে তাদেরকে থ্রেট দিয়েছে। সাথে সাথে ইরফান আরো একটা ভিডিও দেখায়। আসমি খুনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সান্ধ্যার পডকাস্টে সে বলেছিল যারা রেপ আর হত্যা করে তারা নিজেকে অনেক বড় পুরুষ মনে করে, কিন্তু সত্যি বলতে তার একটা ছোট জাতের কুকুর। আর এইসব কুকুরকে ধরার জন্য আমাদের সকলের হ্যাশট্যাগ চিকাটোলাই ভোট দিতে হবে। এই ভিডিওটা দেখার পর আনন্দিতা বলে আসমি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য খুনিকে ধর্ষণ করে হত্যা করেছে, তাহলে খুনি হ্যাশট্যাগ বানানো সান্ধ্যার সাথে কি করতে পারে। তখনই রাজীব আসমিকে ফোন করলে বুঝতে পারে খুনি একটু আগে যে শপিং মল থেকে তাদের ফোন করেছিল সেই শপিং মলেই আসমির পরিবার আর অমরের পরিবার শপিং করতেছে। রাজীব সাথে সাথে সান্ধ্যাকে বলে সেই খুনি তোমার উপরে নজর রাখতেছে, তাই তুমি তাড়াতাড়ি ওখান থেকে বাসায় ফিরে যাও। সান্ধ্যার সাথে সাথে সকলকে নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকলে সেই শপিং মলের ভেতরে ডিআইজি রাজমণিকে দেখতে পায়। আর রাজমণির উপরেই এবার সান্ধ্যার সন্দেহ হতে থাকলে সে তাড়াহুড়ো করে সকলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাতের বেলা অমর সান্ধ্যার বাসায় আসে, কিন্তু হঠাৎ তখন কেউ বাড়ির বন্ধ করে দেয়। সান্ধ্যা দেখে খুনি অমরকে ধরে হত্যা করতেছে। সান্ধ্যা কিছু করার আগেই খুনি অমরকে চাকু দিয়ে হত্যা করে বসে। সান্ধ্যা এসব কিছুতে ভয় পেলে কিছু একটা ভাঙার শব্দে তার ঘুম ভেঙে যায়। আসলে সান্ধ্যা অমরকে মারার ব্যাপারটা স্বপ্নে দেখছিল। তো সান্ধ্যা তখন রাতের অন্ধকারেই বাড়িতে আসলেই হঠাৎই কেউ তার দিকে আগুন ছুড়ে মারে, বাট অল্পের কারণে সান্ধ্যা এই যাত্রার মতো বেঁচে যায়।
লোকটাকে দেখতে পেয়েই সান্ধ্যা লোকটাকে ধরার জন্য তার পিছু নেয়। সান্ধ্যাকে দেখে লোকটা কেন জানি সেখান থেকে পালাতে থাকে। লোকটা একটা পুরনো কনস্ট্রাকশন সাইটের বিল্ডিং এ ঢুকে পড়লে সান্ধ্যাও সাহস করে সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। আর হঠাৎই লোকটা পিছন থেকে সান্ধ্যার গলা চিপে ধরে। কিন্তু সান্ধ্যাও কম চায় না। সে লোকটাকে মেরে মাটিতে ফেলে দিলে আমাদের দেখানো হয় লোকটা আর কেউ না, সুমতির ছেলে বোস। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে কিভাবে 20 বছর আগে থেকে এগুলো করে আসতেছে, কারণ এর বয়সই তো 20 বছর। তো বোসকে থানায় নিয়ে আসা হলে রাজীব জিজ্ঞাসা করে সে এতগুলো লোককে কেন হত্যা করেছে। বোস তখন চিল্লিয়ে বলে আমি কাউকে হত্যা করিনি। এই বলে কাঁদতে কাঁদতে বলে আমার মা অতীতের সকল কিছু ভুলে গিয়েছিল। যখন আমার মায়ের সাথে কেউ এমন একটা কাজ করলো তখন তাকে সাহায্য করার জন্য কেউ তার পাশে দাঁড়ায়নি, এমনকি তার স্বামীও না। কিন্তু এই সন্দেহের কারণেই আমার মা আবার পুরনো স্মৃতির সাথে জুড়ে গিয়ে প্রতিটা সময় অসহায়ের মতো কাটায়। সে ইমোশনাল হয়ে সন্দেহকে বলে তুমি জানো লোক আমাকে কি বলে ডাকে? চারুর সন্তান। যখন কোনো মায়ের সামনে কেউ তার বাচ্চাকে এসব বলে ডাকে তখন তার কি হতে পারে? সে আরো সন্দেহকে বলে এমনকি তুমি এখানেই থামোনি, তুমি কনফারেন্সের বিষয়টা তুলে ধরার জন্য আমার মাকে সেখানে ডেকেছিলে। আর তাই আমি মনে করেছিলাম আমি যদি তোমাকে ভয় দেখাই তাহলে তুমি এসব কিছু বন্ধ করে দিবে। সান্ধ্যা এসব শুনে ইমোশনাল হয়ে গেলে বোস বলে তোমার বন্ধু মারা গিয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আমার মা বেঁচে থাকার পরও প্রতিটা সময় ধুকে ধুকে মরছে। তাই প্লিজ এই সব কিছু তুমি এখানেই বন্ধ করো। সান্ধ্যারাও বুঝতে পারে বোস নির্দোষ, তাই সান্ধ্যা সিদ্ধান্ত নেয় সে আর এই কেসটা নিয়ে আগানোর চেষ্টা করবে না। সে এই সব কিছু থেকে বের হওয়ার চেষ্টা করবে। তো এর 2-1 দিন পর সান্ধ্যার সাথে অমরের বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এঙ্গেজমেন্ট উপলক্ষে অমর আর সান্ধ্যা তাদের বন্ধু বান্ধবের ক্লাবে একটা পার্টির আয়োজন করে। যখন তারা পার্টি করতে ব্যস্ত ছিল তখনই অমরের বাবা অমরকে কল করে বলে তার মা আর এই দুনিয়াতে নেই। অমর সাথে সাথে সান্ধ্যাকে নিয়ে বাড়িতে ফিরলে দেখে তার বাবা মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে। অমরের মা পদ্মার অন্তিম সংস্কারের দিনে ডিআইজি রাজমণি সেখানে এসে অমরকে সান্ত্বনা দিয়ে বলে আমি রাজীবের সাথে কথা বলেছি, পদ্মাকে পোস্টমর্টম করানোর কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু সান্ধ্যা অমরকে বলে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের মায়ের পোস্টমর্টম করানোটা অনেক জরুরি, যদি কোনোভাবে ওই কিলারই আমাদের মাকে হত্যা করে থাকে। কিন্তু এটা শুনে অমর তখন রেগে মেগে সান্ধ্যাকে সেখান থেকে চলে যেতে বলে। অমরের বাবা রামও তখন সান্ধ্যাকে বলে প্লিজ মা, অন্তত কিছুদিনের জন্য তুমি এসব কিছু বন্ধ করো। সিন পরদিন ইন্সপেক্টর রাজীবের কাছে আসতে দেখি তামিলনাড়ুর 3C পুলিশ স্টেশন থেকে সিনিয়র অফিসার কল করে বলতেছে স্যার আমি কাল টিভিতে আপনাদের ওখানে সিরিয়াল কিলার মার্ডার সম্পর্কে দেখেছি। 2020 সালে আমাদের এখানেও কিছু কেস আনসলভড হয়ে পড়ে আছে। আমি সেই সকল কেসের ফাইল আর ডিএনএ রিপোর্ট আপনাদের ওখানে পাঠিয়ে দিচ্ছি, হয়তো এটা তো আপনাদের কোনো সাহায্য হয়ে যেতে পারে। অন্যদিকে সিন সান্ধ্যার কাছে আসলে দেখি সে তার শাশুড়ির দেওয়া একটা পুতুল দেখতেছে, যেই পুতুলটা তার শাশুড়ি ছোটবেলা থেকেই তার কাছে রেখে দিয়েছিল। হঠাৎই সে সেই পুতুলটা খুলে অবাক হয়ে যায়। সেই পুতুলের মধ্যে সে ববির হেয়ারিং ঝুমকোটা দেখতে পায়, যেই ঝুমকোটা সান্ধ্যা ববিকে কিছুদিন আগেই গিফট করেছিল। সাথে আরো কিছু মেয়ের স্বর্ণের অলংকার দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। সিন আনন্দিতের কাছে আসলে দেখি সে সেই ফাইলগুলো চেক করে বুঝতে পারে রামু যেখানে যেখানে ট্রান্সফার হয়েছিল সেখানে সেখানেই কিছুদিন পরে মার্ডার হওয়া শুরু হয়েছিল। এমনকি এই শহরেও রামু আসার কিছুদিন পর থেকেই মার্ডার হওয়া শুরু হয়েছে। এরপর রাজীব আসমির শরীরে পাওয়া সেই চুলের ডিএনএর সাথে রামুর ডিএনএ ম্যাচ করলে অবাক হয়ে যায়, কারণ ওই খুনির ডিএনএর সাথে পুরোপুরি রামুর ডিএনএটা ম্যাচ করে গিয়েছে। মানে খুনি আর কেউ না, অমরের বাবা রামু। সেই 20 বছর আগে থেকে এই খুনগুলো করে আসতেছে, কিন্তু কেন? অন্যদিকে সান্ধ্যা সেই ফাইলগুলো চেক করে কিছু একটা বুঝতে পারে। তারও তার শ্বশুর রামুর উপরে সন্দেহ হয়, তাই সে আরো ক্লিয়ার হওয়ার জন্য সেই রাতেই কোনো একটা অজুহাতে অমরের বাড়িতে আসে। কিন্তু সে তার ফোন বাইরে রেখে ওয়াশরুমে যেতে রাজীব সান্ধ্যাকে টেক্সট করে জানায় সেই সিরিয়াল কিলার আর কেউ না, তার শ্বশুর। কিন্তু সেটা সান্ধ্যা দেখে নেওয়ার আগেই সেটা রামু দেখে নেয়, আর তারপরে রামু সান্ধ্যাকে মারার সিদ্ধান্ত নেয়। সে কিসেনে এসে সান্ধ্যাকে বলে কি বেটা, আমার ডিএনএর সাথে খুনির ডিএনএ মিলে গেছে, তুমি ঠিকই ধরেছো, খুনগুলো আমিই করেছি। কিন্তু এখন তোমাকেও যে আমাকে মারতে হবে, তাই তুমিই বলো তোমাকে কিভাবে মারবো? আমার ওই পদ্মার মতো সিঁড়ি থেকে ফেলে দিয়ে, নাকি তোমার বান্ধবী ববির মতো ছুরি দিয়ে ধর থেকে আলাদা করে দিব? এরপর তাদের দুজনের মধ্যে
তো কোনো রকমে সান্ধ্যা আঘাত করে রামুকে ফেলে দিলে রামু নিস্তেজ হয়ে পড়ে। আর এরপরেই রাজীব আর আনান্দিয়া তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। পরের দিন রামুকে ইন্ট্রোগেশন রুমে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য, বাট রামু নিজের কোনো দোষ স্বীকার করে না, সে চুপচাপ বসে থাকে। তখন সান্ধ্যা আনন্দিতাকে বলে সে একবার জিজ্ঞাসাবাদ করতে চায়। এরপর সান্ধ্যা ইন্ট্রোগেশন রুমে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। সান্ধ্যা রামুকে বলে পুলিশেরা মনে করছে লাচ্ছি আপনার প্রথম ভিকটিম, কিন্তু আমার আন্দাজ যদি সঠিক হয়। এই বলে সান্ধ্যা তাকে একটা ফটো দেখালে রামু মন দিয়ে ফটোটা দেখে তার ফ্ল্যাশব্যাক স্টোরি বলতে শুরু করে। সে বলে আমার চাচি বাবা মা মারা যাবার পর থেকে আমাকে অনেক ভালোবাসতো। উনি আমাকে ছোট থেকেই ভালো খাবার ভালো কাপড় সবই দিত। আমার চাচি অনেক সুন্দর ছিল, ময়ূরের পাখার মতো চোখ, লম্বা চুলের সাথে লাগানো ফুল, এবং যখন উনি নাচতো তখন ওনার পায়ের গোবর ক্ষণ ক্ষণ করে বাজতো। কিন্তু যখন আমি যৌবনে পদার্পণ করলাম তখন ওনার আচরণ পুরো পাল্টে গেল। আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে খারাপ ইঙ্গিতে টাচ করতো আমার চাচি। তখন আমার অনেক খারাপ লাগতো, কিন্তু তারপরেও দিনের পর দিন জোর করে আমার চাচি আমার সাথে শারীরিক সম্পর্ক করত। কিন্তু একদিন ওনার সাথে শারীরিক সম্পর্ক করার সময় চাচা বাড়িতে ফিরে আসে। আর চাচা আমাদের দেখে নিলে চাচা তখন পোল্টি খেয়ে কাঁদতে কাঁদতে চাচাকে বলে যে আমি নাকি জোর করে তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিলাম। চাচা তখন রেগে মেগে তার বেল্ট দিয়ে আমাকে মারতে শুরু করেছিল। আমি চাচাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার এসব কিছুতে কোনো দোষ নেই, কিন্তু যখন চাচা আমার কথা না শুনে আমাকে মেরেই যাচ্ছিল, তখন আমি নিজেকে সামলাতে না পেরে উল্টো চাচাকে মারতে শুরু করি। আর একটা পর্যায়ে আমি তাকে মেরে রেগে মেগে চাচিকে ধর্ষণ করি এবং তাকেও মেরে ফেলি। সিন বর্তমানে আসলে রামু বলে চাচিকে তো আমি মেরে ফেলি, কিন্তু চাচির উপরের রাগটা আমার তখনও থেকে যায়। আর তাই আমি চাচির মতো মেয়েকে খুঁজতে শুরু করি এবং চাচির মতো চুলে লাগানো ফুল এবং পায়ে ঘোগর লাগানো মেয়েদেরকে টার্গেট করে ধর্ষণ করতে শুরু করি। আর আমি হামলা করার জন্য সবসময় অন্ধকারের অপেক্ষা করতাম, আর সুযোগ পেলেই চাচির সেই রাগ অন্য মেয়ের উপরে মিটাতাম। যখন আমার পোস্টিং 3C-তে হয়েছিল সেই দিন আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আর এ কারণেই আমি সেদিন অনেক প্রমাণ রেখে ফেলেছিলাম। তাই সেবার আমার মনে হয়েছিল আমি ধরা পড়ে যাব। তাই আমার মনে হয়েছিল এসব কিছু আমাকে এখানেই বন্ধ করতে হবে। তাই আমি সেখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এরপর আমি পদ্মাকে বিয়ে করে সবকিছু ছেড়েই দিয়েছিলাম। পরিবারের সাথে বেশ কিছুদিন ভালোই কাটিয়েছিলাম। সান্ধ্যা বলে সবকিছু আপনি ছেড়ে দিয়েছিলেন, তাহলে আবার শুরু কেন করলেন? রামু বলে কিন্তু একদিন আমি যখন জগিং করছিলাম তখন ববি আমার কাছে আসে এবং সে খুশি হয়ে আমাকে জানিয়েছিল সে ডান্স ক্লাসে জয়েন করছে এবং ডান্সের জন্য সে একটা ঘোগরও কিনেছে। আর ঘোগরটা দেখার পরেই আবার আমার চাচির কথা মনে পড়ে গিয়েছিল, আর এই কারণেই আমি ওকে মেরে দিয়েছিলাম। আর ববিকে মারার পরেই পুরনো অতীত আবার আমার মাথায় ফিরে এসেছিল। তোমাদের কি মনে হয়েছিল আসমিকে আমি ওই ভিডিওটার জন্য মেরেছি? না, ওর হাতের ঘোগরের জন্য। আর আমার ওয়াইফ পদ্মাকে মেরেছিলাম এই কারণে, কারণ ও আমার সকল কিছু সেদিন জেনে গিয়েছিল। তাই ওকেও সিঁড়ি থেকে ফেলে দিয়ে তোমাদেরকে বলি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। সান্ধে এইসব শুনে পুরো অবাক হয়ে যায়। সান্ধে এবার পডকাস্টে বলে আমি যখন এই পডকাস্টটা শুরু করেছিলাম তখন আমি বুঝতেই পারিনি যে এতে কি ফায়দা আসবে, বাট এই পডকাস্টের কারণেই আসল খুনিকে আমি চিহ্নিত করতে পেরেছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে সেই সব মহিলাদের জন্য যারা যারা নির্ভয়ে তাদের সাথে হওয়া অন্যায়ের আওয়াজ উঠিয়েছিল। তো এখানে এই মুভির কাহিনী শেষ হয়। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।